মাঝে আচ্ছা। মাঝে জামাতেও তো ভারতের খপ্পরে পড়ে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। অথচ এই জামাতেরকে মানে বাদ দেওয়ার জন্য বিএনপির সাথে এটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এই ভয়ে, দেখেন জামাতে ইসলামের নেতা উনি বেগম জিয়ার সাথে বৈঠক করলেন লন্ডনে, তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার 2 দিন আগেই ভারতীয় মিডিয়াতে আসছে যে বাংলাদেশে বিএনপি কে শর্ত দেওয়া হয়েছে জামাতকে ত্যাগ করার জন্য। আবারও রিপিট করি, যদি আপনি এটা না করেন জনগণ কিন্তু তাদের এই সরকারকে ছাড়বে না, তখন বলবে যে আপনি যেহেতু তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব থাকে, কোনো গোপন মেসেজ থাকে, সেই গোপন প্রস্তাব এবং গোপন মেসেজ নিয়ে সরকারের পক্ষ থেকে জামাতের আমির যদি তারেক রহমান সাহেবের কাছে যান, আমার কাছে এটা খুব আশ্চর্যজনক বলে মনে হবে না। ভারতের হুমকিতে লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে বৈঠক করেছে জামাতের আমির। দর্শক, এমন মন্তব্য করেছেন একজন ব্যারিস্টার। তিনি কেন এই মন্তব্য করলেন? তিনি রাজনৈতিক বিশ্লেষক, নিশ্চয় তার কাছে কোনো তথ্য রয়েছে, যে তথ্যের ভিত্তিতে তিনি কথাগুলো বলেছেন। আর এমন হতেই পারে, আমরা জানি যে বিএনপি মোটামুটি 12 থেকে নেগোসিয়েশন হয়েছে এবং জামাতের সাথে হওয়ার চেষ্টা হচ্ছে। মোটামুটি সবকিছু মিলিয়ে আসলে এই কাজগুলো করা হচ্ছে। অর্থাৎ বিএনপি মানে যা করছে এখন রাজনীতিতে, রাজনৈতিক দলগুলো সবাই ভারতের কাছে যেমন পরাস্ত হচ্ছে, ভারতের এই মেনে চলছে। শুধুমাত্র একমাত্র ডক্টর ইউনূস, যিনি ভারতের প্রেসক্রিপশনে নয়, নিজস্ব দেওয়া তৈরি নিজস্ব আইনেই তিনি দেশ চালাচ্ছেন। চলুন আগে আলোচনা শুনি, এরপর বিস্তারিত কথা বলবো। আবারও রিপিট করি, যদি আপনি এটা না করেন জনগণ কিন্তু তাদের এই সরকারকে ছাড়বে না, তখন বলবে যে আপনি যেহেতু সংস্কার করেন নাই, সংস্কার কথা বলে গেছেন, সুতরাং আপনার জন্য তাহলে আওয়ামী লীগকে আবার এই দেশের শাসন ক্ষমতায় আসার জন্য সে সুযোগটা আপনারা তৈরি করে রেখে যান। জনগণ সংস্কার দেখেনি মানে তো সংস্কার তো চাপিয়ে দেবে না, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে। তো এখন সংস্কার এমন কোনো বিষয় না যে সংস্কারগুলোর আসলে মূলত রাষ্ট্র মেরামতের জন্য যেটা প্রয়োজন, সেটা হুম। আপনি যেটা বলেছেন আপনার কথাটা একমত, সেটা এখনো ইয়ে হয়নি। হ্যাঁ, হুম। হ্যাঁ, সেটা হয়নি। এটা যেমন দিকটা ঠিক, এটা একা একা যদি এই সংস্কারটা করতে যায় এই সরকার, তাহলে এইটাতে আরো নানা বিতর্ক তৈরি হবে। এই নানা বিতর্ক তৈরি হয়ে এটা আরো তালগোল পাকিয়ে যাবে, যার কারণে সংস্কারটা ওনারা একটা গুছিয়ে একটা প্রথম একটা জুলাই চার্টার করার কথা, একটা জাতীয় সনদ তৈরি করার কথা, সেখানে সবাই স্বাক্ষর করবে, সেই আলোকে সংস্কার শুরু হবে। এখন যদি সাদামাটা ভাবে আমরা আমাদের যারা বা সহযোদ্ধারা আছেন, এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেন বা আপনার বিশেষ করে আপনার মতো যারা মানে কাছাকাছি যারা আছেন, শো করেন বা এখন অনেকে অ্যাক্টিভিজম করেন, ওনাদের দেখে শ্রদ্ধা রেখেই বলতে চাই যে তারা মানে যেভাবে বিষয়টাকে প্রশ্ন করে, অনেক সময় আপনার শোতেও আসেন, এসে হুম। যেভাবে প্রশ্ন করেন যে কি কি সংস্কার আমরা দেখেছি, সংস্কার তো এই সংস্কার দেখতে হলে এটার জন্য সময় লাগবে। এটার জন্য সব দলের জাতীয় ঐক্যমত্য শুরু হবে। তারপরে যেটা শুরু হয়েছে, এটার প্রথম 8 মাসে সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদের কাছে রিপোর্ট কিন্তু জমা বড় দেওয়ার প্রশ্ন কথা হলো, আছে। সংস্কারের নামে আসলে এই সরকার একটা লম্বা সময় ক্ষমতা থাকবার আহ চিত্র দেখতে পাচ্ছে বা সম্ভাবনা দেখতে পাচ্ছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনি তা দেখছেন কিনা? কারণ হলো সংস্কার সংস্কার করছি, গত 8 মাসে কি সংস্কার হয়েছে আপনি বলুন। আমি মানে আবারও তো ভোটের আগে বলেছি কোন একই সংস্কার কথা, হয়েছে? কোনো বিচার? বিএনপি যত বিএনপি যে কথাই বলুক বা হুম। বাংলাদেশের জনগণ যাহাই বলুক, বাংলাদেশের জনগণ তো এটা বলছেও না। বাংলাদেশের জনগণের যদি আমরা পালস বোঝার চেষ্টা করি, ওরা তো বলছে যে না আমরা আগে সংস্কার চাই, যতদিন লাগে সংস্কার করুক। এখন একটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, একটা এটা মিলেই তো জনগণ, এটা মিলে তো রাষ্ট্র না। একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল, রাজনৈতিক দলের জায়গায় রাজনৈতিক দল, রাজনৈতিক সমর্থক কর্মী আলাদা জায়গা। আর ব্যাপক গোষ্ঠী জনগোষ্ঠীকে মিলে হলো আপনার মানে একটা রাষ্ট্র। আর রাষ্ট্র হলো ব্যাপক পরিধিতে। এখন একটা কথা শুধু জনগণ চাচ্ছে, মানে জনগণ এখন নির্বাচন চাচ্ছে, নির্বাচন তো অবশ্যই চাইবে, কিন্তু আমার কথাটা হলো যে আমরা যে লম্বা সময় থেকে যাওয়ার কথা বলি, সেই জায়গাটাতে আমাদেরকে ওই জায়গাটাই কেন আমরা লক্ষ্য রাখি না। আমি বারবার আমার বিভিন্ন শো গুলাতে কিন্তু আমি একই কথা বলি, এই কথা তো সুরাহা কেউ উত্তর দিতে পারে না। আমার কথা হলো উনি বলেছেন ডিসেম্বর থেকে জোর, কালকে বিএনপির সাথে মিটিং করেছে, একই কথা বলেছে। হুম। এখন ওখানে ভেতরে কথা বলানোর পর আইন উপদেষ্টা বলেছেন ওনাদেরকে দেখে হ্যাপি মনে হয়েছে, বাইরে এসে বলেছেন আমরা হ্যাপি না। এখন আমরা তো ওই দলই করি। এখন আমার কথাটা হলো যে ওই দলের চিন্তা চেতনাকে যেহেতু আমরা লালন করি, ওই দল করি মানে চিন্তাকে লালন করি, তাদের আদর্শ লালন করি। হুম। এখন এই আদর্শ লালন করতে গিয়ে আমরা বলছি যে ঠিক আছে, আমরা ওই জোনটাকে মাথায় রেখে, বর্ডার লাইনটাতে মাথায় রেখে আমরা ওই পর্যন্ত অপেক্ষা করতে চাই। হুম। কারণ ওই পর্যন্ত যদি অপেক্ষা করি, এটার অর্থ তো এই না বলছে ডিসেম্বর থেকে জুন, তাহলে ডিসেম্বরের আগেও তো নির্বাচন হতে পারে।
কিন্তু আমরা ওই সংস্কার জায়গাটা পর্যন্ত যেতে এখানে পারছি একটা না কেন? এখানে একটা যে ওই যে তথাকথিত গিট্টুর কথা বলা হচ্ছে, মানে হলো সংস্কার। সংস্কার যদি জুন বা ডিসেম্বরের মতো না করতে পারে, তার মানে আসিফ নজরুল সাহেব যেটা বলছেন, আমরা মানুষকে কি জবাব দিব? মানুষকে জবাব দেওয়ার জন্য যে সময়ের মধ্যে এই সংস্কার প্রয়োজন, তা যদি না করতে পারে, তার মানে কি আরো সময় নিবে তারা না, মানুষকে জবাব ওই দেওয়ার কথা জন্য? উনি 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 তো আমরা কেন ওনার পুরো বাইটটা শুনছি না? উনি তো পুরোটাই বলছে জুন মানে জুন। এবার উনি বিচার করতে পারলো, বিচার করতে পারে নাই, সংস্কার করতে পারছে পারে নাই, এটা ব্যর্থতা নিয়ে যাবেন। কথা তো সোজা। এখন এটাতে কথা দিয়েছে কিন্তু হাসিনা না, যে সকালে একটা এটা ডায়রিয়া মাউথ না। আমি বলছি কথা দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা তো হোমেজিক্যালি একটা কথা বলে দিলে ওরা সম্পর্কে হলো, ওই আজ পর্যন্ত ওনাকে কি সুইং করানো গেছে? উনি যেই কথাটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া থেকে শুরু করছেন, যে জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, মাঝখানে যত সাংবাদিক ইন্টারভিউ দিয়েছেন একই কথা বলেছেন। তারপরে বিমস্টেক সম্মেলনে গিয়ে একই কথা বলেছেন। বিএনপির নেতৃবৃন্দ যখন গিয়েছেন একই কথা বলেছেন। উনি কি ওনার জায়গা থেকে নড়েছেন? এবং আপনি যেটা বললেন আইন উপদেষ্টা পুরো বক্তব্যটা শুনলে তিনি বারবার অন্তত দুইবার বলেছেন যে জুন মানে জুন। হুম, আর আরেকটা কথার সাথে তো আমাদের একমত হতেই হবে, কারণ ওনারা যদি সংস্কার করতে না পারে, এটা আপনার সাথে গতবারও আমি বলে গেছি, এক সপ্তাহ হয়নি, যে সংস্কার করতে করা এবং এই সরকারের একটা কিছু নৈতিক দায়িত্ব তাদেরও আছে। এটা যেমন রাজনৈতিক দলের আছে, জনগণের কাছে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি যাই বলি, একইভাবে এই সরকারও তো জনগণ দ্বারা বিপ্লবের মাধ্যমে গঠিত, তারাও তো একটা কমিটমেন্ট দিয়েছে। তো তাদের কমিটমেন্টের কোনো চেষ্টা তারা করবে না। এখন কথা হলো তাদের জন্য তো আমরা জনম জনম অপেক্ষা করবো না। তো ওনারা তো এটা বলে নাই যে যদি আমরা না পারি, আবার যদি বলতে চাই যদি ডিসেম্বরের ভিতরে করতে না পারি, কিন্তু যদি না পারি, এ হুম, যদি কিন্তু ওখানে নাই, কিন্তু পুরো স্টপ। হুম, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, শ্রদ্ধেয় নেতা, উনি যেমন বলেছেন ডিসেম্বর আমাদের কাট অফ টাইম, হুম, ঠিক তেমনি আমি দেখেছি সরকারের পক্ষ থেকে বলেছে জুন আমাদের কাট অফ টাইম। এটা তার আগেও হতে পারে, সব বিভিন্ন সার্বিক বিবেচনায়, রমজান বিবেচনায়, ঈদ বিবেচনায়, বর্ষা বিবেচনায় হতে তো পারে। কিন্তু আমার কথা হলো আমরা আর একটু পথ পর্যন্ত আগায় যেতে অসুবিধা কোথায়? এখন আমরা যদি মানে এই প্রেশারটা যদি না দিয়ে আমরা যদি সংস্কারের প্রেশারটা দিতাম, আপনি আমার কথা যে সংস্কার মানে কি, যেমন বিএনপি এখন সাদামাটা ভাবে সবাই বলছে তো যে আমরা সংস্কার, আজকেও তারা মিটিং এ বলেছেন, সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা এতগুলো সংস্কারে একমত হয়েছি। ওনাদের আন্তরিকতা, সংস্কার প্রস্তাব তো বিএনপি প্রথম নিয়ে এসেছে। এখন হুম। বাকিটা যদি বিএনপি একটু প্রেশারাইজ করে, যে বিএনপি যদি সহযোগিতা করে, প্রেশার না, আমি আরো সফট ল্যাঙ্গুয়েজ বললাম, বাকি সংবিধান মানে এগুলো যদি পরিবর্তন করে দেয়, বিএনপির ভূমিকায় তো এখানে উজ্জ্বল থাকে। জি। বিএনপির হাসনাত ভূমিকায় এখানে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ যে একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছে, সেটি হলো যে রয়ের দেখেছি। স্টেশন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না, কাদেরকে ইঙ্গিত করেছে বলে আপনি মনে করেন? মানে রয়ের না, সাথে। কেউ তো এখন এখন পর্যন্ত সে বিষয়টাকে মানে ইয়ে করে গেছে, মানে অনুজ্জ রেখেছে। সুতরাং আমাদের মনে হয় আমরা এখন বিষয়টা নিয়ে আনুমানিক ভাবে, আমি অন্তত বলতে চাই না, যদিও আমি জানি হ্যাঁ বা কোন দিকে ইঙ্গিত করেছেন, এটা আমরা সবাকলেই বা এখানে কম বেশি আমরা বুঝি। কিন্তু কথাটা হলো যে কি, এরকম কিছু তো আছেই এখানে, যে রাজনীতি আজকে জামাতকে নিয়ে যেটা দেখলাম, এটা তো অবাক করা কাণ্ড। জামাত কালকে সকালের, গতকালকের মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আসলেন, যে কূটনীতিকরা আসলেন, তাদের সাথে দেয়া বক্তব্য যে আমরা রমজানের আগে নির্বাচন চাই, তাহলে ফেব্রুয়ারির আগে, তাহলে যা বিএনপির সাথে বিএনপি ডিসেম্বরে চায়, তাহলে সেটা এক মাসের ব্যবধানে, খুব হুম, বেশি ব্যবধান না। এর আগে হুম, কিন্তু জামাত কি বলছে যে আমরা যৌক্তিক সময় চাই। এখন হুম, আবার জনগণের বিভিন্ন চাপের, জামাত আবার দেখা গেল যে জামাতের আমির সাহেব উনি আবার আজকে আবার যে ওনার ইউরোপীয় ইউনিয়নে ওনার মানে দেশগুলোতে সফর করলেন, মিট দ্য প্রেস একটা আয়োজন করলেন, সেখানে তিনি আবার বললেন যে কি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের টাইম ফ্রেমটা ঠিক আছে, আমরা টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পক্ষে নই। আজকে আবার উনি কথাটাকে ঘুরিয়ে নিলেন। এই জিনিসগুলো তো ওনাদেরকেও তো, আমি তো মনে করি জামাতও মাঝে মাঝে ভারতের খপ্পরে পড়ে যায়, মাঝে আচ্ছা। মাঝে জামাতেও তো ভারতের খপ্পরে পড়ে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। অথচ এই জামাতেরকে মানে বাদ দেওয়ার জন্য বিএনপির সাথে এটা কন্ডিশন দেওয়া হয়েছে, যে এই ভয়ে, দেখেন জামাতে ইসলামের নেতা উনি বেগম জিয়ার সাথে বৈঠক করলেন লন্ডনে, তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। তার 2 দিন আগেই ভারতীয় মিডিয়াতে আসছে যে বাংলাদেশে বিএনপি কে শর্ত দেওয়া হয়েছে জামাতকে ত্যাগ করার জন্য। এখন জামাত ভয়ে গিয়ে
হ্যাঁ, আমার কথাতে আমি স্পষ্ট এটাই বলবো, ভয়। তারা এই যে একটা ভয় দেখালো যে জামাতকে বিএনপি বাদ দিয়ে যদি রাজনীতি করে বা তাহলে ভারত থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে। তাহলে ভারতের ওই মনোবাসনাটাকে যেন যথার্থভাবে কাজ না করতে পারে, ওরা গিয়া তড়িঘড়ি করে বেগম জিয়ার সাথে দেখা করলেন। এইটা হলো জামাতের রাজনীতি। তো জামাতের এই রাজনীতি হলো কাকে তুষ্ট করার জন্য? ওই যে ভারতকে তুষ্ট করার জন্য, বা ভারত যেন রুষ্ট না হয়, তাহলে বিএনপির সাথে মিশে যেতে, যেন তারা মিশে যেতে পারে, যেন বিএনপি কে, অর্থাৎ যত কিছু হচ্ছে, যেই দল, আমি সোজা বাংলায় করতে চাচ্ছি এটা, যে যেই চায়, যেই চাচ্ছে, তারাই কিন্তু মানে ভারতের জি। নিয়ন্ত্রণে রাজনীতিটা করতে চায়। এখন ভারতের তার যেই রাজনীতি করুক, ভারতকে খুশি করবার বা ভারতের কাছে থাকবার, যে ভারতকে বাইরে স্পর্শে রাখবার একটা চেষ্টা সব পক্ষ থেকে আছে বলে মনে করেন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা কিভাবে দেখেন? মানে আওয়ামী লীগের। না, আমি আপনার একটা মিনিট আমি বলি, আপনার কথা বলি যে এখন কথা হলো যে কি, ভারতকে তুষ্ট এবং রুষ্ট হুম। দুটাই কিন্তু ভারতকে মানে কাউন্টে রেখে, যদি জামাত রুষ্ট করে তাহলে এটা ধরেন ভারতকে ভারতকে মানে আপনার মাথায় রেখে, আবার তুষ্ট করলেও ভারতকে মাথায় রেখে। আর আমরা যারা চাচ্ছি, আমরা চাচ্ছি যে ভারত তুষ্ট এবং রুষ্ট দুইটার কোনোটাকে আমরা ভারতে দেখতে চাই। তাদের রাগেও আমার কিছু যায় আসে না, হুম। তাদের সোহাগেও, আমাদের আদর সোহাগেও আমাদের কিছু যায় আসে না। কথা আমাদের রাজনীতি পরিষ্কার। ভারতের প্রশ্ন আর আওয়ামী লীগের প্রশ্ন এই জায়গায় মীমাংসিত। এইটা নিয়ে সামনে যে রাজনীতি করতে যাবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবার যাই হোক, এবং বাংলাদেশের জনগণের মনের ভাষণাও তাই। বাংলাদেশের মানুষ দেখবেন যে যারা ভারতের সাথে আঁতাত করে, ভারত যাদের একটু পক্ষ নিবে, হুম। বাংলাদেশ দেখবে জনগণ ওই মানুষটাকে ঘৃণা করতে শিখবে। আর ভারত যাকে ঘৃণা করবে, যে দল মত ব্যক্তি, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারকেও, যেমন প্রফেসর ইউনূস সাহেবকে ভারত পছন্দ করছেন না, কিন্তু জনগণের পছন্দের প্যারামিটার কিন্তু ডেলি বাড়ছে। কেন বাড়ছে? কারণ সবাই বুঝে গেছে যে ভারতের চোখে চোখ রেখে প্রফেসর ইউনূস সাহেব কথা বলছেন, ওনার কূটনীতির কাছে তারা বারবার ধরাশায়ী হচ্ছে। হুম। উনি কোথাও কম্প্রোমাইজ করছেন না। উনি চীনকে দিয়ে কূটনীতিক পরিসর সাজিয়ে মোদির সাথে বৈঠক সাফল্যের সাথে করে গিয়েছেন। হুম। তারপরে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার সাথে সাথে উনি হুম। আমাদের বেশ কিছু আমদানি, সুতা তুলা থেকে শুরু করে অনেকগুলো ভারত থেকে আমদানি নিষিদ্ধ করেছেন। হুম। তাহলে আমরা একটার ঠিক পর আছে। একটা কিন্তু আমরা 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 একটার পর একটা কিন্তু জবাব দিচ্ছি, যেটা বিগত হাসিনা সরকার কখনোই ভারতকে এরকম জবাব দেওয়ার কথা বলা হয়নি। এমনকি আমাদের বিডিআরদেরকে বলা হয়েছে, বর্ডার গার্ডকে বলা হয়েছে তাদেরকে পিঠ দেখানোর জন্য, আমাদের দেশের মানুষকে হত্যা করে যাওয়ার পর। কিন্তু আপনি আজকে দেখেন যে ওই দিন যে মানে ব্যাংককে যে আলোচনা হলো, সেখানেও তো এই দাবি জানানো হয়েছে যে বর্ডারের মানে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আজকে ঠিক। যেভাবে হোক, হত্যাকাণ্ড তো একটা একটা সীমানার ভিতরে এসেছে। কিন্তু হুম। এখন সবচেয়ে বড় কথা, শেষ বাক্যে বলে আপনার স্ট্যাটাস দিয়ে শেষ করি। আপনার একটা পোস্ট আমি দেখছিলাম, যেখানে আপনি বলেছেন যে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, অনেকটা ভাষাটা মানে আপনার উপাদানটা এমন ছিল যে আগে ছিল নির্বাচনের মানে পক্ষ বিপক্ষ দুইটা শক্তি, এখন 10টা শক্তি হয়ে গেছে। আসলে কে কোনটা চায় আমরা সঠিকভাবে ব্যাপারটা বুঝতেও পারি না, কিন্তু আমরা হুম। বুঝতে পারি। কিন্তু এত মত, এত বিশেষজ্ঞ, এত রকমের নিজেকে জাহির করা, আমার মনে হয় না যে এটার কোনো কারণ আছে। এটাতে জাতি বিভ্রান্ত হবে এবং অন্যান্য অপশক্তিগুলো এটার সুযোগ পাবে। আমি আপনার পোস্টার প্রতি শ্রদ্ধা জানাই ঠিক। এবং সবাইকে বলি এটার উপাদানটা বোঝার জন্য। আপনি বাংলাদেশের প্রকৃত চিত্রটা আপনার 10-12 লাইনের পোস্টে আপনি লিখে দিয়েছেন। এখন যদি এই যে এত তাল বাহানা হয়, জামাতের মতো ইয়া যদি এত তাল বাহানা করে, এখন আপনি যেটা বলছেন যে কাল ক্ষেপণের কোনো জায়গাতে আমরা দেখছি না। এটা তো জি। প্রফেসর ইউনূস সাহেবের বক্তব্য। আমার বক্তব্যটা এটাই, যে আমি অন্তত ব্যক্তিগতভাবে এখানে কোনো অবস্থাতে যে কিন্তু এই প্রফেসর আমি ইউনূস সাহেব অনেক এটা যে লম্বা হয়ে একটা গেছে আপনার পার্টটুকু, আমি জাস্ট আরেকটা শেষ এক লাইনে যদি আপনার কাছে কোনো উত্তর থাকে, এই ধরনের সময় নিয়ে আসলে কি অন্যান্য বিষয়কে ফ্যাসিলিটেট করবার একটা মানে পরিকল্পনা কিনা অথবা পায়তারা কিনা আপনাদের ভাষায় যদি বলি, যে যেমন এই যে নব্য আওয়ামী লীগের আগমনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আওয়ামী লীগকেও কি এর পুনর্বাসনের জন্য কি সরকারই আসলে এই সময় নিয়ে একটা ফ্যাসিলিটেট করবার একটা চেষ্টা চালাচ্ছে কিনা? আপনার কাছে কি মনে হয়, পলাশ চৌধুরী? 2 মিনিট বলবো, 2 মিনিট বলবো, শেষ। এখন কথা হলো যে কি, হ্যাঁ, আপনার সাথে আমি এখানে একমত এবং আমি এটা আশঙ্কা করি। আর এই আশঙ্কা করে আওয়ামী লীগকে ভিন্ন কোনো প্ল্যাটফর্মে এনে অন্য কোনো প্রলেপ দিয়ে যেন আওয়ামী লীগ সে সুযোগটা পায়, সরকারের পক্ষ থেকে কেউ কেউ
সেই সুযোগটা দিচ্ছে হয়তো। আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন রাখলাম। কারণটা আমি বলি, এটার জন্য দায়ীও আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে ছোট রাজনৈতিক সবাই। ওই যে আপনার স্ট্যাটাসের ধারাবাহিকতায় আমি বলি, আপনি যখন এতগুলো মত হয়ে, এখন আপনি যদি প্রফেসর ইউনূস সাহেবকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে ইরিটেটেড করতে থাকেন, তাহলে তারাও তাদের একটা স্পেস খুঁজতে থাকবে। ইতিমধ্যে কিন্তু জনগণের আরেকটা কথা বাজারে নিয়ে এসেছে, যদি নির্বাচন নিয়ে এত তারা দেশে সংস্কারই করতে না পারেন, আপনি খেয়াল করেন দেশে যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে, আমি অনেক পাবলিকের কমেন্টস এবং স্ট্যাটাস পড়েছি, সেখানে তারা বলেছে যদি সংস্কার করতে না পারেন তাহলে আওয়ামী লীগকে আবার এনে ক্ষমতায় বসিয়ে দিয়ে যান। এটা কত বড় একটা মানুষের সেন্টিমেন্টে যাচ্ছে যে আপনাদের কোনো সংস্কার না করেন, তাহলে সংবিধানের মৌলিক সংস্কারের ভিতরে না যান। যত সংস্কার আপনি সংখ্যায় দেখাবেন আমি এতগুলো সংস্কার সাথে রাজি, কিন্তু আপনি মৌলিক কটা সংস্কারের সাথে আপনি রাজি, আপনাকে সেটাও ভাবতে হবে, নাম্বার ওয়ান। আর শেষ বাক্যে কথা একটাই, আমি আবারও রিপিট করি, যদি আপনি এটা না করেন জনগণ কিন্তু তাদের এই সরকারকে ছাড়বে না। তখন বলবে যে আপনি যেহেতু সংস্কার করেন নাই, সংস্কার কথা বলে গেছেন, সুতরাং আপনার জন্য তাহলে আওয়ামী লীগকে আবার এই দেশের শাসন ক্ষমতায় আসার জন্য সে সুযোগটা আপনারা তৈরি করে রেখে যান। আর এই জিনিসটার জন্য আমি মনে করি আমাদের এই মতবিরোধ যেটা আছে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে, এই জায়গাটা দূরীকরণ না করলে। ডক্টর শফিকুর রহমান অতি সম্প্রতি লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেছেন। এরকম একটি সংবাদ যখন সামনে এলো, বেশিরভাগ মানুষ অবিশ্বাস করেছে, বিশ্বাস করেনি। কারণ হলো যে গত কয়েক মাসে জামাত এবং বিএনপির মধ্যে যে দাকুমড়ার সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে এই সাক্ষাৎটি হতে পারে না। এক। দুই নম্বর হলো যে জামাত এবং বিএনপির মধ্যে সেই যে 2016-17 সন থেকে যে টানাপোড়েন, এখানে এক পক্ষ চেয়েছে জামাতের সঙ্গে বিএনপির সৌহার্দ্যতা থাকুক, আর ভারতপন্থী যে সকল বিএনপি নেতা রয়েছেন তারা সবসময় চেয়েছে যে জামাত যতক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে আছে ততক্ষণ পর্যন্ত ভারত বিএনপিকে ছাড় দেবে না। এবং অতীতে যে কয়বারই বিএনপি ক্ষমতায় এসেছে সবসময় ভারতের একটা গ্রিন সিগন্যাল ছিল, কিন্তু বিএনপি সেই গ্রিন সিগন্যালটি ধরে রাখতে পারেনি। আবার আওয়ামী লীগ যে কয়বারই ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় চলে গেছে এই গ্রিন সিগন্যাল রেড সিগন্যালের কারণে। তো এটা বিএনপি খুব ভালো করে বুঝে, কিন্তু কেন জানি সবাই বলছিলেন যে বেগম জিয়া যেমন জামাতের প্রতি দুর্বলতা রয়েছে, তার চেয়ে জনাব তারেক রহমান সাহেবের দুর্বলতা অনেক অনেক বেশি। ফলে এই দলের মধ্যে যারা ভারতপন্থী রয়েছেন তাদের শত আপত্তি থাকা সত্ত্বেও 2018 সন পর্যন্ত জামাত এবং বিএনপির মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় ছিল এবং তারা একসঙ্গে ইলেকশন করেছে। তাদের যে নিবন্ধন, সেই নিবন্ধন না থাকা সত্ত্বেও তারা বিএনপির হয়ে নির্বাচন করেছে। কিন্তু নির্বাচনের পর বারবার বিভিন্ন কারণে জামাত, হয়তো কৌশলগত কারণে, হয়তো বা বিএনপির তাচ্ছিলের কারণে, হয়তো বা আওয়ামী লীগের কূটকৌশলের কারণে, অথবা আওয়ামী লীগ চেয়েছে যে জামাত বিএনপি থেকে আলাদা হয়ে যাক এবং তারা একটা স্বতন্ত্র দল হিসাবে তারা রাজনীতি করুক। সেই কারণে হোক না কেন তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা এই জুলাই আগস্ট বিপ্লবের পরে একেবারে সাপে নেউলে, মানে সাপ বেজির সম্পর্ক যেরকম হয় ওইরকম সম্পর্ক হয়ে গেছে। তো সেই অবস্থাতে জামাতের আমির তিনি হঠাৎ করে বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন, তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন, এটি একটি অবিশ্বাস্য ঘটনা। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন সোর্স থেকে এটি নিশ্চিত করা হলো যে হ্যাঁ তাদের সাক্ষাৎ হয়েছে এবং স্বয়ং জামাতের আমির বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন স্বীকার করলেন এবং তিনি যখন এই কথাগুলো বললেন, তখন এখানে পরস্পর বিরোধী কথাবার্তা চালু হয়ে গেল। যারা জামাতপন্থী লোক তারা অনেকে বলার চেষ্টা করছেন যে বেগম জিয়া খুব অসুস্থ ছিলেন, তাকে দেখতে যাওয়াটা একটা মানবিক দায়িত্বের মধ্যে ছিল। এর কারণ হলো দীর্ঘদিন জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিল, আর বেগম জিয়া বয়োবৃদ্ধা, তিনি জামাতকে খুবই পছন্দ করেন এবং জামাত তার প্রতি কৃতজ্ঞতা। আর এই অসুস্থতার সময় জামাতের আমির তার সঙ্গে মানবিক কারণে দেখা করতে গিয়েছেন। এটা হলো একেবারে সাদামাটা পজিটিভ প্রচারণা। দুই নম্বরে যারা বলার চেষ্টা করছেন তারা হলো যে বেগম জিয়া তাকে দেখে আবেগ আপ্লুত হয়েছেন, তিনি কান্নাকাটি করেছেন এবং কেন জামাত বিএনপিকে ছেড়ে গেল। এই সময় জামাতের অবর্তমানে বিএনপি অনেকটা কুলহারা রমণীর মতো হয়ে গেছে, বা মানে মাঝিহীন নৌকার মতো হয়ে গেছে। ফলে জামাতের যে শক্ত এবং বলিষ্ঠ নেতৃত্ব এবং জামাতের যে অলিত্ব,
এটা ছাড়া বিএনপিকে রক্ষা করা সম্ভব নয়। জনাব তারেক রহমান সাহেব যদি জামাতের আমিরের সাহায্য না পান, তাহলে তিনি কি করে দেশ চালাবেন? এইভাবে বেগম জিয়া আকুতি জানিয়েছেন যেন আবার জামাতের সঙ্গে বিএনপির একটা বন্ধুত্ব হয়। এভাবে জামাতপন্থী যারা লোকজন রয়েছেন নেগেটিভ অর্থে জামাতকে বড় করার জন্য এবং বিএনপিকে ছোট করার জন্য সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলে যাচ্ছেন একের পর এক। আর বিএনপির যারা লোকজন সোশ্যাল মিডিয়াতে, তাদের বক্তব্যটা হলো যে শেষ পর্যন্ত তো সেই নাকে খত দিলি মধ্যখানে পানি ঘোলা করে, বা সেই জল খেলি পানি ঘোলা করে। তো বিএনপি ছাড়া কি জামাতের কোনো অস্তিত্ব আছে? এত বড় বড় কথা বলার পরে আবার সেই তারেক রহমান সাহেবের, তারা বেগম জিয়াকে বলছে না, তারা বলছে তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের কদমবুছি করার জন্য জামাতের আমিরকে সেই লন্ডন পর্যন্ত যেতে হয়েছে, এবং তারা বলার চেষ্টা করেছেন যে তিনি সেখানে গিয়ে হয়তো দিনের পর দিন বসে আছেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। তারেক রহমান সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিতে চান নাই, তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তিনি সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এবং অনেকে ঠাট্টা করে বলার চেষ্টা করছেন যে এই যে এখন তারেক রহমান সাহেব যে বিড়াল নিয়ে ছবি তুলেছেন, বিড়াল নিয়ে ছবি তুলছেন, বিড়াল কোলে নিয়ে ছবি তুলেছেন, বিড়ালকে পাশে বসিয়ে তিনি ছবি তুলেছেন। সবাই বলার চেষ্টা করেছেন যে যখন তিনি সেই জামাতের আমিরের সঙ্গে বৈঠকে ছিলেন তখন সেই বিড়ালটা কোথায় ছিল। তিনি শুধু সেই বিড়ালটা পাশে রেখে জামাতের আমিরের সাথে কথা বলে থাকেন, নিঃসন্দেহে এটা তার জন্য একটা বিরাট অবমাননাকর এবং তাচ্ছিল্যের বিষয়। এবং এই ঘটনা কিন্তু ঘটে, অনেক সময় ঘটে। যেমন দেখা গেল জেআরডি টাটা, এই যে টাটা গ্রুপের এখন যে রতন টাটার বাবা। তো জেআরডি টাটা 60-এর দশকে সমস্ত ভারতবর্ষের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী নেতা ছিলেন, এবং সারা ভারতবর্ষ তাকে খুব সম্মান করত। এবং জামশেদজি টাটার চাইতেও জেআরডি টাটার সম্মান অনেক বেশি ছিল, যিনি টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। তো ইন্দিরা গান্ধী একবার তাকে দাওয়াত করে নিলেন। সেটা আমি সেই সাক্ষাৎকারটা, জেআরডি টাটার সাক্ষাৎকারটা আমি দেখেছি সিমি গারওয়ালের সাক্ষাৎকারে। তো টাটা যেটা বললেন যে আমাকে দাওয়াত করে নেওয়া হলো এবং আমার কাছে কিছু বিষয় ব্যবসা বাণিজ্য সম্পর্কে যে বিষয়গুলো জিজ্ঞাসা করা হলো, তো সেই বিষয়গুলো আমি বললাম, একেবারে সত্য কথা। এবং সম্ভবত তার পছন্দ হলো না, আমার কথাগুলো পছন্দ হলো না, ফলে তিনি আর আমার প্রতি অ্যাটেন্টিভ রইলেন না। আমি কথা বলতেছিলাম, তো এই সময় তিনি অন্যদিকে তাকিয়ে তার টেবিলে যে বিভিন্ন খাম ছিল সেই খামগুলোকে তিনি খুলছিলেন, দেখার চেষ্টা করছিলেন, মাঝে মাঝে উদাস দৃষ্টিতে জানালার দিকে তাকাচ্ছিলেন, এলোমেলো আচরণ। তো টাটা বললেন যে আমি বুঝে গেলাম যে হোয়াট ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ, আমার আর কথা বলা উচিত না, আর দ্বিতীয়ত ভবিষ্যতে এখানে আমার আর আসা উচিত নয়। তো এই যে জেআরডি টাটার এই আত্মমর্যাদাবোধ ছিল, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের এই আত্মমর্যাদাবোধ নেই। আমরা ক্ষমতার জন্য সব কিছু করতে পারি, পা ধরতে পারি, তারপর শেষে কাউকে সুসু করে দিতে পারি। সুসু তো বুঝেন আপনারা কী জিনিসটা হয়, কোনটাকে সুসু বলে। তো আমরা কাউকে সুসু করে দিতে পারি, আমরা কারো জুতো মাথায় নিয়ে ঘুরতে পারি, তারপর শেষে কারো পায়ের উপরে একেবারে কপাল ঠেকিয়ে দিতে পারি। এখন তো এই ধরনের পীর পূজা খুব হচ্ছে বাংলাদেশে। তারপরে জুতোর তলা যদি লেহন করতে হয়, মানে চাটতে হয়, সেটা আমরা করতে পারি ক্ষমতার জন্য। কিন্তু মাথা উঁচু করে সিংহ বিক্রমে জেআরডি টাটার মতো ওইভাবে দাঁড়িয়ে থাকার হিম্মত আমাদের দেশের পলিটিক্সে নেই। আর এই কারণে কি হচ্ছে, জামাতের আমির ডক্টর শফিকের মতো একজন সম্মানিত মানুষকে নিয়ে যারা জামাত বিরোধী লোকজন, তারা এইভাবে ট্রল করে নানা রকম তারেক রহমান সাহেব তার বিড়ালকে নিয়ে, লন্ডনের বিভিন্ন বিষয়াদি নিয়ে বলার চেষ্টা করছেন। মোদ্দা কথা হলো যে চারিদিক থেকে জামাতের উপর বিপদ ধাবিত হয়েছে। সরকারের সাথে তার সম্পর্ক ভালো নেই, ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক ভালো নেই, পশ্চিমাদের খড়ক আসছে, এবং পশ্চিমারা জঙ্গিবাদ দমনের জন্য এই ইউনূস সরকারের উপরে যে চাপ প্রয়োগ করবে জঙ্গিবাদ দমনের জন্য, এবং সেই চাপটি সবার আগে জামাতের উপর আসবে। জামাত এই কারণে ভয় পেয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গিয়েছে এবং বিএনপির আশ্রয় নিতে চাচ্ছে। এক। 2 নম্বর হলো যে সব কিছু যেভাবে চলছিল খুব দ্রুততার সঙ্গে জামাতের পক্ষে, সেগুলো এখন আর চলছে না। জামাতের নিবন্ধন এখন পর্যন্ত দেওয়া হয়নি।
জামাতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এটিএম আজহার সাহেব, তিনি এখন পর্যন্ত মুক্তি লাভ করেননি। এখন এই অবস্থাতে জামাত তাদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা, নিজেদের প্রতি যে বিশ্বাস এবং আস্থা ছিল, সেটি নষ্ট হয়ে গেছে। ফলে তাদের মনে হয়েছে যে না, এখন তাদের একটি রাজনৈতিক অ্যালাই দরকার, সাহায্য দরকার, এবং সে সাহায্য তো বিএনপি। এখন এই জন্য বিএনপির সাথে নতজানু হয়ে হোক, লন্ডন গিয়ে হোক, তারা সেই সম্পর্কটি স্থাপন করলেও করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি এই বিষয়গুলো কিন্তু বলছি না, এটা সবাই বুঝতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখনো পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 নম্বর বিশ্বস্ত লোক হলো জামাত। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব থাকে, কোনো গোপন মেসেজ থাকে, সেই গোপন প্রস্তাব এবং গোপন মেসেজ নিয়ে সরকারের পক্ষ থেকে জামাতের আমির যদি তারেক রহমান সাহেবের কাছে যান, আমার কাছে এটা খুব আশ্চর্যজনক বলে মনে হবে না, হতে পারে। আর এটার পক্ষের যুক্তি হলো যে যেখানে বিএনপির অনেক বড় বড় নেতা অহরহ ইংল্যান্ডে যাচ্ছেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, কিন্তু তারেক রহমান সাহেবের সঙ্গে তারা দেখা করতে পারছেন না। অনেক বড় বড় নেতা 8 দিন 10 দিন হোটেলে থেকে তারপরে অল্প সময়ের জন্য তারেক রহমান সাহেবের সাথে একটা ছবি তুলে দেখা করে তারপরে চলে আসছেন। তো সেখানে জামাতের আমির একেবারে তার বাসায় চলে গেলেন। এখানে আব্দুল আল মিন্টু বাসায় গেছেন একমাত্র ডাক্তার জাহিদ ছাড়া। মানে বিএনপির অন্য কোনো নেতা তারেক রহমান সাহেবের বাসায় গিয়েছেন, তার বাসায় খেয়েছেন, বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, এই ধরনের খবর আমরা এখনো পাইনি। তো সেখানে জামাতের আমির সরাসরি বাসায় চলে গেলেন এবং বাসায় তারেক রহমান সাহেবের সাথে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন। এটা যদি সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের পক্ষ থেকে কোনো এরকম ইম্পর্টেন্ট মেসেজ না থাকতো, তাহলে জামাতের আমিরকে এই মুহূর্তে প্রিভিলেজ দেওয়ার মতো বা গুরুত্ব দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়নি। তারেক রহমান সাহেব সেটা করতেন না, আমার কাছে সেটা মনে হচ্ছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো গোপন মেসেজের বাহক হয়ে তিনি সেখানে যেতে পারেন। এই গেল দ্বিতীয়। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো যে সরকারের সঙ্গে সাইড লাইনে একটা সমঝোতা করার জন্য 1 to 1 ডক্টর ইউনূস ভার্সেস যাকে বলা হয় তারেক রহমান, এখানে জামাত একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে এবং এটা সবচেয়ে বেশি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় বা সম্ভাব্য মনে হয়। এর কারণ হলো যে এখানে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, যে সকল নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করছেন এবং কথাবার্তা বলছেন, বৈঠকের ভিতরে এবং বাইরে এই কথার সামঞ্জস্য থাকছে না এবং প্রায় প্রতিবারই একটা না একটা অলক্ষণে ঘটনা ঘটছে এবং ক্রমশ সরকারের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বা তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সরাসরি কথা বৈঠক বা যেখানে দুজনেরই বিশ্বস্ত যদি কেউ থাকেন, তাহলে সেটা ভালো হয়। এবং এখানে ডক্টর শফিক, জামাত দল হিসেবে যাই থাকুক কেন, ডক্টর শফিক অনেকেরই নিকটই একজন বন্ধুবৎসল ব্যক্তি, সুহৃদ ব্যক্তি। 2 নম্বর হলো সিলেটে তার একটা কানেক্টিভিটি রয়েছে এবং এই মুহূর্তে যুক্তরাজ্য বিএনপির যিনি সভাপতি, তিনি একজন সিলেটের ভদ্রলোক। তার সঙ্গে আমির সাহেবের ভালো সম্পর্ক থাকতে পারে, আমিরে জামাতে ভালো সম্পর্ক থাকতে পারে এবং সেই সুবাদে এই বৈঠকটি একেবারে ঘরোয়া পর্যায়ে হয়ে যেতে পারে। ঘটনা যাই হোক না কেন, এটা রাজনীতি এবং রাজনীতির একটা কূটকৌশল এবং সেই কূটকৌশলে এখন আমরা এরকম একটা ত্রিভুজের মধ্যে এসে পৌঁছে গেছি। 3 দিক থেকে যে চাপ আসছে, সে চাপে যা কিছুই হোক না কেন খুব দ্রুত যে ভালো কিছু একটা হবে, সন্তোষজনক কিছু একটা হবে বা উইন উইন সিচুয়েশন, জামাতের লাভ হবে, বিএনপির লাভ হবে, তারপরে শেষে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের লাভ হবে, এর 1% সম্ভাবনা নেই। সম্ভাবনাটা কেন নষ্ট হচ্ছে? এর কারণ হলো সেই যে 1/11 থেকে আজ অবধি দেশের সব কিছু কিন্তু উল্টো স্রোতে চলছে। 2009 থেকে আওয়ামী লীগকে দায়ী করেন, তার আগে 3 বছর আপনি 1/11 সরকারকে দায়ী করেন। তার আগে সেই 2001 থেকে 2006 ওই সময় হাওয়া ভবন সংশ্লিষ্ট যে সমস্ত লোকজন ছিল তাদেরকে দায়ী করেন। ক্রমশ যে ক্ষতগুলো তৈরি হয়েছে, সেই ক্ষতগুলো মানবিকতায়, চিন্তা চেতনায়, চরিত্রে, আচার আচরণে, ব্যক্তিত্বে, সততায়, ন্যায়নিষ্ঠতায়
অমানবিকতায়, অশিষ্টাচারে আমরা যে বড় বড় গর্তগুলো তৈরি করেছি, এই গর্তগুলো ভরাট না হওয়া পর্যন্ত। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে যা হচ্ছে আমাদের রাজনীতিতে, আমাদের রাজনৈতিক দলগুলো সবাই ভারতের কাছে বন্দী হয়ে আছে, সবাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে, সবাই ক্ষমতায় আসার জন্য ভারতের সহযোগিতা চায়। বাংলাদেশের জনগণের ভোট, বাংলাদেশের জনগণের সাহায্য তারা চায় না, তাদের না হলেও চলবে যদি ইন্ডিয়া তাদের সাথে থাকে। ডক্টর ইউনূস জনগণের সাথে আসে, ইন্ডিয়া না থাকলেও চলবে। এই জন্য ইন্ডিয়া ডক্টর যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরকে সরিয়ে দিয়ে তাদের অনুগত্যশীল একটা সরকার তারা বসিয়ে দিতে চায়। আর এজন্যই মূলত হয়তো ডক্টর এই বেগম খালেদা জিয়া, তারেক রহমান এখানে একসাথে রয়েছেন, সেখানে এই যে জামাতের আমিরকে সেখানে নিয়ে বৈঠকে আলোচনা করানো হয়েছে।